আমরা আলোচনা করব ফিনান্স এন্ড ব্যাংকিং প্রথম পত্র প্রথম অধ্যায় অর্থায়নের সূচনা নিয়ে। আমি আহ, ধীরে ধীরে আমি ফিনান্সের সকল চ্যাপ্টারটা কভার করব তোমাদের সাথে। তো শুরু করা যাক। অর্থায়নের সূচনা প্রথম অধ্যায় ফিনান্স এন্ড ব্যাংকিং। অর্থায়ন কি? প্রথমেই আমাদের প্রশ্ন মনে আসে যে অর্থায়ন কি। অর্থায়ন বলতে বোঝায় মূলধন সংগ্রহ, বিনিয়োগ ও তার নিয়ন্ত্রণ প্রক্রিয়া। একটা প্রতিষ্ঠান কিভাবে তার মূলধন কালেক্ট করবে এবং তা বিনিয়োগ করবে, এই বিনিয়োগ করতে অর্থ উপার্জন করবে, এইটার সকল প্রসেসটাই হচ্ছে অর্থায়ন। অর্থায়নের মূল লক্ষ্য কি? অর্থায়নের লক্ষ্য হচ্ছে দুটি, একটি হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, আরেকটি হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। আহ, আর মুনাফা সর্বাধিকরণ হচ্ছে তোমার প্রাথমিক উদ্দেশ্য, আর সম্পদ সর্বাধিকরণ হচ্ছে মূল উদ্দেশ্য বা প্রধান উদ্দেশ্য যেটা বলে। তো সম্পদ সর্বাধিকরণ বিবেচনা করে হচ্ছে নগদ প্রবাহ, ঝুঁকি, সময়ের মূল্য, মুদ্রাস্ফীতি, বৃদ্ধির হার, লভ্যাংশের সিদ্ধান্ত। কিন্তু মুনাফা সর্বাধিকরণ এগুলো সবগুলো হচ্ছে বিবেচনা করে না। হচ্ছে বলতে বোঝায় শেয়ার প্রতি এই এ, আয় বৃদ্ধি করা। আয় বলতে শেয়ার প্রতি এই তোমার মুনাফা যেটা আর কি, বা প্রফিটটা ইনক্রিজ করাকেই হচ্ছে বোঝায় মুনাফা সর্বাধিকরণ দ্বারা। কিন্তু সম্পদ সর্বোচ্চ সর্বাধিকরণ দ্বারা হচ্ছে বোঝায় শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করা। যেমন হচ্ছে তোমার কন্টিনিউয়াস একটা প্রসেস। যেমন একটি শেয়ারের মূল্য আজকে 100 টাকা ছিল, কিন্তু আগামী ধরে নাও 1 বছর পরে এটা হচ্ছে 120 টাকা। এটা আর ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এরকম সম্পদ সর্বাধিকরণ বোঝায় আর কি। তো একটি সম্পদ সর্বাধিকরণের মূল উদ্দেশ্য ও একটি ফার্মের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। সময়ে প্রশ্ন আসে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন এবং ওয়েলথ ম্যাক্সিমাইজেশনের মধ্যে তুমি কোনটি সিলেক্ট করবা। অবশ্যই হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন সিলেক্ট করা হয় না, তবে এটি আসলে ক্ষেত্র বিশেষে চেঞ্জ হতে পারে, তবে আইডিয়াল হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ প্রতিষ্ঠানের মুনাফা বাড়ানোকে বলা হয় মুনাফা সর্বাধিকরণ। একটি হলো প্রতিষ্ঠানের অর্থায়নের স্বল্পমেয়াদী উদ্দেশ্য, শেয়ার প্রতি আয় বৃদ্ধি করা। মুনাফা সর্বাধিকরণে মূল অর্থের সময় মূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি বিবেচনা করা হয় না। মুনাফা সর্বাধিকরণ অর্থায়নের একটি সনাতন ধারণা। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে আমাদের এইচএসসি এন্ড এডমিশনে। তোমরা এই মুনাফা সর্বাধিকরণ এন্ড সম্পদ সর্বাধিকরণ খুব ভালো করে পড়ার চেষ্টা করবা। সম্পদ সর্বাধিকরণ দ্বারা বোঝায় শেয়ারের বাজার মূল্য বৃদ্ধি করাকে, প্রতিষ্ঠানে অর্থের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। অনেক সময় প্রশ্ন আসে যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন তোমার স্বল্পমেয়াদী উদ্দেশ্য নাকি দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য হবে। সম্পদ সর্বাধিকরণ অর্থায়নের আধুনিক ধারণা। অনেক সময় ওই এসএসসি এইচএসসি তে তোমাদের আহ, যে খ খ 4 মার্কের বা 2 মার্কের প্রশ্নের জন্য আসতে পারে মুনাফা সর্বাধিকরণ ও সম্পদ সর্বাধিকরণের পার্থক্য। তোমরা এই চারটা পড়ে নেওয়া, তাহলে হচ্ছে তোমরা পার্থক্যটা আহ লিখতে পারবো। এখন আমরা কয়েকটি প্রশ্ন দেখব। ব্যবসায় দীর্ঘমেয়াদী প্রধান লক্ষ্য কোনটি? সম্পদ সর্বাধিকরণ। এবং যে একজন বিনিয়োগকারীর এর ওয়েলথ কিভাবে বের করতে হয়। কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগকারী সম্পদের পরিমাণ বের করার সূত্র: সম্পদের পরিমাণ ইজ ইকুয়াল টু শেয়ারের বর্তমান মূল্য ইনটু বিনিয়োগকারীর ধারণকৃত শেয়ার সংখ্যা। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রাকিবের কাছে এবি ব্যাংকের 20টি শেয়ার রয়েছে। যদি কোম্পানির প্রতিটি শেয়ারের মূল্য 50 টাকা হয়, তাহলে এই কোম্পানির রাকিবের সম্পত্তির মূল্য কত? মানে রাকিবের ওয়েলথ কত? সম্পদের পরিমাণ 1000 টাকা। আমরা এখন একটি প্রশ্ন দেখি। মিস্টার আরিফ গত বছর স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির 100 শেয়ার প্রতিটি 100 টাকা মূল্যে ক্রয় করেছেন। প্রতি শেয়ারের বর্তমান বাজার মূল্য 110 টাকা। এই কোম্পানিতে বর্তমানে আরিফের সম্পদের পরিমাণ কত? তাহলে 110 × 100 হবে, তাহলে 11,000 টাকা। এখন হচ্ছে ফিনান্সের আরেকটি গুরুত্বপূর্ণ ও জিনিস নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে অর্থায়নের ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত। মানে ফিনান্সের সিদ্ধান্ত কয়টি? আমাদের প্রশ্ন আসতে পারে যে ফিনান্সের সিদ্ধান্ত কয়টি ও কি কি। যেমন প্রথম সিদ্ধান্ত হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত, দ্বিতীয় হচ্ছে অর্থ সংস্থান সিদ্ধান্ত, তৃতীয় হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত
সর্বোচ্চকরণের জন্য কোনো প্রকল্পে কতটুকু বিনিয়োগ করতে হয় এ সংক্রান্ত সিদ্ধান্ত। মানে আমাদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন এর জন্য ও যে কোন প্রকল্পে বিনিয়োগ করলে একটি শেয়ারের বাজার মূল্য সর্বোচ্চ হবে সেটার সিদ্ধান্ত গ্রহণ করাকেই বিনিয়োগ সিদ্ধান্ত বলা হয়। অর্থসংস্থান সিদ্ধান্ত। বিনিয়োগের জন্য প্রয়োজনীয় তহবিল কোন উৎস হতে সংগ্রহ করা হবে? মানে সর্বনিম্ন কস্ট, সর্বনিম্ন খরচ যে উৎস থেকে অর্থ সংগ্রহ করলে হয় সেই স্থান থেকে আমরা অর্থ সংগ্রহ করব, সেটাই হচ্ছে অর্থসংস্থান সিদ্ধান্ত। ৩ নম্বর হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। আর বিনিয়োগ থেকে প্রাপ্ত যে মুনাফার কত অংশ শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে এবং কত অংশ ভবিষ্যতে বিনিয়োগের জন্য রেখে দেওয়া হবে, সেই সংক্রান্ত সিদ্ধান্তই হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত। এই টপিকটি এইচএসসি এবং অ্যাডমিশন উভয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অর্থসংস্থান সিদ্ধান্ত। অর্থসংস্থান সংগ্রহের সময় বিবেচ্য বিষয় হচ্ছে সময়, খরচ, মূলধন কাঠামো। মূলধন কাঠামো হচ্ছে ঋণ ও মালিকানা সত্ত্বের অনুপাত। সময়, সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের প্রকৃত মূল্য পরিবর্তন সম্পর্কিত ধারণাই হলো অর্থের সময় মূল্য। আজকের ১০০ টাকা দিয়ে যতটুকু পণ্য কিনতে পারা যায়, ১ বছর পর ১০০ টাকা দিয়ে ততটুকু পণ্য কিনতে পারা যায় না। বর্তমানে প্রাপ্ত অর্থ ভবিষ্যতে প্রাপ্ত অর্থের চেয়ে বেশি মূল্যবান। এটা হচ্ছে অর্থের সমমূল্য যে চ্যাপ্টার আমরা আগামীতে দেখব। তো সেখানে আমরা অর্থের সমমূল্য চ্যাপ্টারটা কভার করব। খরচ। এটি তোমরা নিজেরা পড়ে নিও। মূলধন কাঠামো। মূলধন কাঠামোটো হলো ঋণ ও মালিকানা সত্ত্বের অনুপাত। অর্থাৎ সম্পূর্ণ মূলধনে কি পরিমাণ মালিকদের নিকট হতে নেওয়া হয়েছে এবং কি পরিমাণ অন্যান্য বহিঃদায় হোল্ডারদের নিকট হতে নেওয়া হয়েছে তার অনুপাতই হচ্ছে মূলধন কাঠামো। যেমন মোট মূলধনে ১০০ টাকা, যেখানে ঋণ ৪০ টাকা এবং মালিকের বিনিয়োগ ৬০ টাকা। তাহলে ঋণ ও মালিকানার অনুপাত হলো 40:60। এটি হচ্ছে মূলধন কাঠামো। এটাও আমরা ফিন্যান্সে আগামীতে দেখব। ক্যাপিটাল স্ট্রাকচার নামে একটি অধ্যায় তোমাদের রয়েছে। একটি প্রকল্পে বিনিয়োগের কথা ভাবা হচ্ছে, কোন বিষয়টি প্রাধান্য পাওয়া উচিত? সবগুলোই।